তুই কি টেস্ট করছিস? এটা টেস্ট করছি। খেয়ে দেখ। অথেন্টিকেট সাইট হচ্ছে USCIS, সো uscis.gov। এটা হচ্ছে তোমার অথেন্টিক সাইট, এটা ইউএস এরই ওয়েবসাইট, ইউএস এর অথেন্টিক সাইট, যেখানে তুমি গিয়ে সব এই ফর্ম টর্ম সব পেয়ে যাবে। এবং আচ্ছা, নেক্সট আসি এইচ ভিসায়। এইচ ভিসাতে একটু বেশি জানি, কারণ এইচ ভিসাতে আমি নিজে এসেছিলাম 13 বছর আগে। একটা কোনো ভালো জব করছো সেইটা ভেবেই ওরা H4 কে কিন্তু এমপ্লয়মেন্ট অথরাইজেশন দেয় না প্রথমে। মানে H4 এলে তুমি কিছুই করতে পারবে না। আমি লিটারালি কত বছর বাড়িতে বসে কাটাতে হয়েছিল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি গ্যারিন চাও, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সন্ধে 6টা মতো বাজতে চললো। আজকে মনটা খুব ঝাল ঝাল টক টক কিছু খেতে ইচ্ছা করছে, তাই জন্য বিদ্যুৎ আর মিষ্টু মিলে এখন ফুচকার প্রিপারেশন করছে। দাঁড়াও তোমাদেরকে আমি দেখাই। মিষ্টু আলুগুলোকে স্ম্যাশ করছে স্ম্যাশার দিয়ে। আর কি কি প্রিপারেশন হয়েছে? মিষ্টু আলু মাখছে, আমি জল বানাচ্ছি। তেঁতুলটা তুলে নিয়েছি, এটাই হলো মেন। এটাকে একটু পাতলা করতে হবে। আর ওখানে আর কি আছে বলে দে। এটা হচ্ছে ভাজা মশলা, এটা নুন, এটা বিট নুন। আর ওইটা কি আমি দেখতে পাচ্ছি তো? এটা হচ্ছে লঙ্কা পেস্ট। আমাদের জিভ দিয়ে জল পড়ছে। উফ, মিষ্টু এটা একটু এর মধ্যে দেবো, দাঁড়া। চটপাটা খাবো। ফুচকাটা অনেকদিন খাওয়া হয় না আমাদের, বল। সেদিনকে আমরা বেরিয়েছিলাম, ফুচকা কিনে এনেছি। ফুচকার বক্সটা দে, খান দিয়ে দেখা যাচ্ছে। এই দেখো, এই বক্সটা এবার নতুন পেয়েছি, বড় বক্স, ওই জন্য এটা নিয়ে এসছি। এটা আমরা জেনারেলি ছোট ছোট দুটো বক্স নিয়ে আসি, কারণ ছোট বক্সই থাকে। এই বক্সটা এখানে নতুন এসছে দেখলাম, তো এটাই নিয়ে এসছি। এটা তোমার ওই $8 মতো পড়লো, মানে ওই 640 টাকা ইন্ডিয়ান মানিতে। বাট অনেকগুলোই ফুচকা আছে, তো থাকবে কিনা জানি না। আমরা যা ফুচকা খাই একবার পেলে। আলুটা দেখো এখানে বিদ্যুৎ মেখেছে, উফ, দেখেই জিভ দিয়ে জল পড়ছে। ঝাল ঝাল টক, আমি আর পারছি না। আর এই যে টক জলটা, উফ, তুই তো মানে আজকে ফাটিয়ে দিয়েছিস রে, দারুণ লাগছে দেখতে। টক জলটা একটুখানি খেয়ে দেই, এরকম দারুণ। চল চল খেয়ে নি, আর পারছি না আমি থাকতে। চলো তাহলে ফুচকা নিয়ে প্যাটিওতে গিয়ে বসে তোমাদেরকে ডিটেলসে বলি আমেরিকাতে আসার পদ্ধতি কি কি ভিসাতে আমেরিকাতে আসা যেতে পারে। বাই দ্য ওয়ে, ভিসা নিয়ে বলার আগে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ইউএস ভিসা অ্যাপ্লাই করার জন্য, সেটা হলো পাসপোর্ট। যদি তোমার পাসপোর্ট থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই। আর যদি পাসপোর্ট না থাকে, সবার আগে কিন্তু পাসপোর্টটা অ্যাপ্লাই করতে হবে। ওটা কিন্তু প্রাইমারি স্টেপ ফর অ্যাপ্লাইং দ্য ভিসা। দেখো সব সরঞ্জাম নিয়ে চলে এসেছি বারান্দায়। তুই কি টেস্ট করছিস? এটা টেস্ট করছি। খেয়ে দেখ। মিষ্টি ফুচকা নিয়ে ঘরে চলে গেল বই পড়তে পড়তে খাবে বলে। আমি খাবো। আমেরিকা আসার কি প্রসেস, কি ভিসাতে তুমি আমেরিকা আসতে পারবে, এইসব ডিটেলসগুলো আজকে বিদ্যুৎ তোমাদেরকে বলবে। আমি জানি অনেক কিছুই আমি জানি, বাট আমার থেকে বেশি ইনফরমেশন ওর কাছে আছে, কারণ পেপার ওয়ার্ক অফিসের থ্রু দিয়ে যখন আমরা এসেছিলাম সব কিছু ওই ফিল আপ করেছিল। প্লাস ওর কাছে আরও অনেক ইনফরমেশন আছে যেগুলো আমার কাছে নেই। তো আজকে মেনলি বিদ্যুৎই কথা বলবে, আমি মাঝখানে হয়তো একটুখানি বলবো, বাট মেনলি ওই তোমাদেরকে পুরো ডিটেলসটা বলে দেবে ফুচকা খেতে খেতে। তো ফার্স্ট আমি বলি বি ভিসা নিয়ে। বি ভিসাটা দু রকমের হয়, একটা হচ্ছে B1 আর একটা হচ্ছে B2। তো B1টা হচ্ছে তোমার বিজনেস ভিসা। বিজনেস ভিসা মানে হচ্ছে ধরো তোমার ইন্ডিয়া থেকে কেউ এখানে আসছে কোনো কনফারেন্স অ্যাটেন্ড করতে বা কোনো ট্রেনিং অ্যাটেন্ড করতে বা কারো কোনো ক্লায়েন্টের সাথে মিট করতে, তখন সেই B1 ভিসাটাকে অ্যাপ্লাই করে, এবং সেটা কোম্পানি কিন্তু অ্যাপ্লাই করে দেয় B1 ভিসাটা। এবং সেটা অ্যাপ্লাই করার জন্য তোমাকে ফার্স্টে যেটা করতে হয় সেটা হচ্ছে DS-160, রাইট? হ্যাঁ, DS-160 ফর্মটা ফিল আপ করতে হয়, এবং তার সাথে তোমার ফিস গুলো সাবমিট করতে হয়। কিন্তু যেহেতু এটা মানে বিজনেস ভিসা, কোম্পানি এগুলো সব করে দেয়, মানে খুব একটা হেডেক নিতে হয় না। DS-160 ফর্মটা যদি তোমাদের আরো ডিটেইলসে জানতে হয়, তুমি জাস্ট গুগলে DS-160 টাইপ করবে, সব ডিটেইলস চলে আসবে। আরেকটা জিনিস বলি, মানে গুগলে তো টাইপ করতেই পারো, বাট অথেন্টিকেট সাইট হচ্ছে USCIS, সো uscis.gov। এটা হচ্ছে তোমার অথেন্টিক সাইট, এটা ইউএস এরই ওয়েবসাইট, ইউএস এর অথেন্টিক সাইট, যেখানে তুমি গিয়ে সব এই ফর্ম টর্ম সব পেয়ে যাবে, এবং রুলস রেগুলেশন এন্ড এভরিথিং পেয়ে যাবে। বাট আমাদের বেসড অন আওয়ার যতটা আমাদের এক্সপিরিয়েন্স, আমরা যেগুলো ইউজ করেছি সেগুলো থেকেই তোমাদেরকে শেয়ার করছি। আচ্ছা, B1 ভিসা বা বিজনেস ভিসা যেটা বিদ্যুৎ তোমাদেরকে বললো, সেই ভিসাটাই কিন্তু 6 মাসের বেশি ইউএসএ তে স্টে করা যাবে না। আপ টু 6 মান্থস থাকতে পারবে, তার কমও থাকতে পারবে, বাট নট মোর দ্যান 6 মান্থস। আর এর প্রসেসটা আমি বলি, তো ফার্স্ট স্টেপ হচ্ছে ফর্ম DS-160 ফিল আপ করতে হবে।
তারপরে ভিসা ফিস পে করতে হবে, তারপরে এর সাথে অনেক ডকুমেন্টেশন লাগে। তুমি যে বিজনেস ভিসায় আসছো, কিন্তু সেই ডকুমেন্টেশন কি লাগবে, কি ডকুমেন্টেশন সাবমিট করতে হবে, সেগুলো সব কোম্পানি থেকেই বলে দেবে। এবং কারণ তুমি কোম্পানি থেকেই আসছো বিজনেস ভিসা, সেগুলো কোম্পানিকেই করতে সেগুলো হয় মোস্ট কেসেসে কোম্পানি করে দেয়। দিয়ে সেগুলো সব সাবমিট করে লাস্ট স্টেপ হচ্ছে ইন্টারভিউ শিডিউল করা। তো ভিসা ইন্টারভিউতে তুমি যখন যাচ্ছ, ওরা তখন ভেরিফাই করবে, মানে ইউএস কনসুলেটে যারা অফিসাররা থাকবে তারা ভেরিফাই করবে মেনলি দুটো জিনিস। তো একটা ফার্স্ট হচ্ছে যে তুমি কোনো ফেক পারসন কিনা, মানে তোমার যে ডকুমেন্টস তুমি যে সাবমিট করেছো সেগুলো ফেক কিনা, সেই অরিজিনালের সাথে মানে ভেরিফাই করবে। আর সেকেন্ড থিং যেটা ওরা ভেরিফাই করবে হচ্ছে যে তোমার যে টেনিয়ারটা আছে, মানে তোমার B1 ভিসাতে তুমি 6 মাস অবধি থাকতে পারবে, সেই তোমার সেরকম কোনো ইন্টেনশন আছে যে তুমি 6 মাসের বেশি সেটাকে এক্সটেন্ড করে থাকবে, মানে ইলিগালি থাকবে কিনা, কোনো প্ল্যান আছে কিনা, তো সেটা ওরা ভেরিফাই করার চেষ্টা করে। এই দুটো জিনিস মেনলি ওরা ভেরিফাই করবে, করে বেসড অন দেয়ার মানে হোয়াট দে ফিল তোমাকে অ্যাপ্রুভ করবে কি ডিনাই করবে, সেটা কমপ্লিটলি তাদের উপরে, সেটা কারোর হাতে না, সেটা কমপ্লিটলি কারোর হাতে নেই। প্রচুর ফুচকা খেলাম, ফুচকা বানাচ্ছি আর বিদ্যুৎ খাচ্ছে, অনেকগুলো ফুচকা খেয়ে নিয়েছি। আচ্ছা, নেক্সট আসি B2 ভিসা নিয়ে। তো B2 ভিসাটা হচ্ছে মেনলি ফর ট্যুরিজম বা কেউ যদি মেডিকেল রিজনে ইউএসএ তে আসতে চায় তাদের জন্য। প্রসেসটা কোয়াইট সিমিলার টু B1, মানে ফার্স্টে তোমাকে DS 160 ফিল আপ করতে হবে, তারপরে ভিসা ফিস পেমেন্ট করতে হবে, তারপরে ডকুমেন্টেশনগুলো করতে হবে, কালেক্ট করতে হবে। তো বেসিক্যালি ইন ডকুমেন্টেশন প্রচুর ডকুমেন্টেশন লাগে। যখন তুমি অ্যাজ এ ট্যুরিস্ট আসছো কিংবা মেডিকেল রিজনে আসছো, প্রচুর ডকুমেন্টস দিতে হবে। মানে আমার কেসে আমি জানি, আমার বাবা মা এসেছিল, তো তখন প্রচুর মানে বাড়ির পেপার, ব্যাংকের স্টেটমেন্ট, ট্যাক্স ফাইলিংয়ের ডিটেলস, এভরিথিং, তোমার কত ইনকাম, মাসে তুমি কত টাকা পাচ্ছ, অনুকোটি বিশ্ব ব্রহ্মাণ্ড বলে না, সেটাই করতে হয়। সেটাই তো প্রচুর ইনফরমেশন লাগে। তো সেটা একটা মেন ফ্যাক্টর। আর সেকেন্ড থিং হচ্ছে আরেকটা, যেটা তুমি যখন ভিসা ইন্টারভিউতে যাচ্ছ, ওরা আরেকটা জিনিস চেক করে যে তোমার ফ্লাইটের রিটার্ন টিকিটটা আছে কিনা। তো রিটার্ন টিকিট ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং তোমাকে বলতে হবে, তোমাকে একটা স্পেসিফিক ডেট দিতে হবে যে আমি এই ডেটেই কিন্তু ব্যাক করবো, বিকজ আমার এই বাড়ির হয়তো বিল দিতে হবে, ইলেকট্রিক বিল দিতে হবে, নাহলে ফাইন হয়ে যাবে, কি এইসব ধরনের জিনিস তোমাকে ইন্টারভিউতে বলতেই হবে, নাহলে কিন্তু ওরা অ্যাপ্রুভ করবে না। ভিসাটা কিন্তু জেনারেলি ট্যুরিস্ট ভিসাটা জেনারেলি 10 বছরের দেয় তোমাকে, কিন্তু তুমি 10 বছর থাকতে পারবে 10 বছর তুমি থাকতে পারবে না। এবার যখন তুমি আসছো ইউএসএ তে, তো বেসড অন তোমার রিটার্ন ডেট, ঠিক আছে, তোমার 6 মাসের বেশি তুমি থাকতে পারবে না, ঠিক আছে। তো 6 মাসও যদি তুমি মানে টিকিটটা ওরকম করে নিয়ে আসো যে 6 মাস বাদে আমার রিটার্ন ডেট আছে, তো সেই রিটার্ন ডেটে তোমার পাসপোর্টে ওরা স্ট্যাম্প মেরে দেবে। এবং তারপরে যদি তোমাকে থাকতে হয়, তখন তোমাকে আবার ইউএসসিআইএস এর সাথে কথা বলে তোমাকে সেই এক্সটেনশন ওইসব করতে হবে। স্ট্যাম্প যেটা মারে ওটাকে বলে I-94 না? হ্যাঁ, I-94, তোমাকে ওই 6 মাসেরই I-94 দেবে। বাট তোমার ভিসা থাকবে 10 বছর, মানে তুমি 6 মাসের মধ্যে যদি তুমি ফেরত যাও, গিয়ে আবার 1-2 মাস থেকে তুমি আবার পরে আসতে পারো। বাট তুমি যদি এক্সটেন্ড করো, এখানে একটা জিনিস আমি দেখেছি, এটা মানে কোথাও লেখা নেই, বাট দেখেছি আমি, যারা এক্সটেন্ড করে তাদের আবার যখন তারা আবার আসার চেষ্টা করে, তখন তাদের একটু কমপ্লিকেশনস হয়। মানে পাতি কথার যা রুলস আছে সেটা একদম চোখ বন্ধ করে ফলো করাটাই বেস্ট। আচ্ছা, মেডিকেল ভিসার ক্ষেত্রে তোমাকে অনেক পেপার ওয়ার্ক দিতে হয়, যেমনি তোমার ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে যা পেপার ওয়ার্ক দিতে হয় তার থেকে আরো ডাবল। মানে তোমাকে বেসিক্যালি ইউএসসিআইএস কে বোঝাতে হবে যে মেডিকেলি নেসেসারি, তার জন্যই আমি ইউএস আসছি, এরকম ট্রিটমেন্ট, ধরো দুরারোগ্য ব্যাধি যেটাকে বলে, তোমরা দেখেই থাকবে আমেরিকাতে অনেকেই ট্রিটমেন্টের জন্য আসে, যেসব ট্রিটমেন্ট যেগুলোতে ইন্ডিয়াতে পসিবল না, যেগুলো আমেরিকাতে এলে পরে দেয়ার আর চান্সেস যে জীবনটা বেঁচে যাবে, লাইফ সেভিং ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে তোমাকে প্রমাণ দিতে হবে যে দিস ইজ মেডিকেলি নেসেসারি, তার জন্যই আমি আমেরিকাতে ট্রিটমেন্টের জন্য যাচ্ছি, এবং তার জন্য প্রচুর পেপার ওয়ার্ক দিতে লাগে। সেগুলো দেখে ঠেকে তারপরেই ওরা মোটামুটি অ্যাপ্রুভালগুলো দিয়ে দেয়। আচ্ছা, নেক্সট আসি এইচ ভিসায়। এইচ ভিসাতে একটু বেশি জানি, কারণ এইচ ভিসাতে আমি নিজে এসেছিলাম 13 বছর আগে। তো এইচ ভিসাতে হচ্ছে বেসিক্যালি, এইচ ভিসা হচ্ছে ফর স্পেশালিটি অকুপেশন, মানে যারা ইন স্পেশালিটি অকুপেশন আছে তাদের জন্য। মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে তোমার ব্যাচেলার্স থাকতে হবে, এবং ব্যাচেলার্স কিংবা যদি তোমার মাস্টার্স থাকে দেন অলসো ইউ আর এলিজিবল। কিন্তু ডিফারেন্ট কোটা থাকে, মানে তোমার ইউএস থেকে একটা লটারি হয়, ঠিক আছে, ইউএসসিআইএস একটা লটারি করে, এবং সেই লটারিতে যদি তোমার নাম ওঠে তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং সেটার কোটাটা হচ্ছে তোমার 85,000 হচ্ছে মোস্টলি ফর রেগুলার, আর 20,000 হচ্ছে যদি তোমার মাস্টার্স থাকে। এবং অ্যাপ্রক্সিমেট নাম্বার, এভরি ইয়ার এই নাম্বারটা ওরা চেঞ্জ করে, মানে বেসড অন দেয়ার রিকোয়ারমেন্ট, বেসড অন দেয়ার লাইক মার্কেট অ্যান্ড রিকোয়ারমেন্ট। তো সেটা হচ্ছে নাম্বার 1 স্টেপ। তুমি অ্যাপ্লাই করলে, তোমার লটারিতে নাম উঠলো, এবং লটারিতে নাম ওঠার পর তোমার কোম্পানি থেকে তোমাকে বললো যে তোমার নাম উঠেছে, এবার তুমি অ্যাপ্লাই করতে পারো।
তো নেক্সট থিং হচ্ছে যেটা তুমি করবে, এবং আগেন এটা তুমি কিছু কিন্তু করবে না, সব কিছু কিন্তু কোম্পানি থেকে করবে। আমি বলছি তুমি করবে মানে ইটস নট দ্যাট ইউ আর ডুইং ইট, এটা কোম্পানি থেকে কিন্তু তোমার জন্য করবে। কারণ এই ভিসাটা হচ্ছে কমপ্লিটলি হচ্ছে থ্রু অ্যান এমপ্লয়ার, মানে স্পন্সরশিপ যেটাকে বলে। তো নেক্সট প্রসেস হচ্ছে তোমাকে এলসিএ সাবমিট করতে হবে, এবং এলসিএ হচ্ছে লেবার সার্টিফিকেট। মানে ওরা কি করবে, সে তোমার রেজিউমি অ্যান্ড এভরিথিং ডিপার্টমেন্ট অফ লেবারে জমা করবে, ইউএস ডিপার্টমেন্ট অফ লেবারে, এবং সেখানে ওরা ভেরিফাই করবে যে তুমি যে রোলের জন্য তোমাকে স্পন্সর করছে কোম্পানি, সেই রোলে কি আমেরিকাতে কেউ নেই যে সেই রোলটাকে ফুলফিল করতে পারবে। তো সেইটা বেসিক্যালি ওরা ভেরিফাই করবে, এবং সেটা ভেরিফাই করে ওটা অ্যাপ্রুভাল দেবে কি ডিনাই দেবে। এবং ওয়ান্স ইউ গেট দ্য অ্যাপ্রুভাল, নেক্সট স্টেপ হচ্ছে তোমাকে পিটিশন ফাইল করতে হবে, যেটা মানে কোম্পানি করবে তোমার জন্য। তোমাকে I-129 বোধ হয় ওটা, হ্যাঁ, তো ওটা কোম্পানি তোমার জন্য ফাইল করবে। এবং ওয়ান্স দ্যাট ইজ ফাইলড অ্যান্ড দ্যাট ইজ অ্যাপ্রুভড, তারপর গিয়ে হচ্ছে সেম প্রসেস, তুমি আবার DS-160 ফিল আপ করলে, ফর্মটা ফিল আপ করলে, গিয়ে এবার তুমি ভিসা ফিস পে করলে, তারপরে তোমার যে পেপার ওয়ার্ক মানে তোমার রেজিউমি, তারপরে আরও যা সব ডকুমেন্টেশনস আছে সব তুমি জমা করলে, করে তারপর আবার ইন্টারভিউ শিডিউল হবে। এবং ইন্টারভিউতে তুমি গিয়ে তোমাকে এবার ওরা কিন্তু তোমাকে প্রপার কোয়েশ্চেন করবে যে তুমি স্পেশালিটি, যে তুমি একজন ইঞ্জিনিয়ার কি, তুমি যে রোলে যাচ্ছ সেই রোলটায় তোমার রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি কি, তুমি কতজনের টিম লিড করবে, এভরিথিং ওরা জিজ্ঞেস করবে। তো করার পর যাই হোক, ওদের যদি মনে হয় না হি ইজ লাইক জেনুইন, তোমার নলেজ আছে যে রোলের জন্য তুমি যাচ্ছ, তো তখন তোমাকে অ্যাপ্রুভ করে দেবে। আর সেটা ওরা অ্যাপ্রুভ করে হচ্ছে তোমার 3 বছরের জন্য ফার্স্টে, এবং 3 বছরের জন্য অ্যাপ্রুভ করার পর তুমি ইউএস এসে যখন তোমার 3 বছর শেষের দিকে, তখন তোমাকে আবার এক্সটেনশন ফাইল করতে হবে। এবং সেই এক্সটেনশনটা তুমি কিন্তু ম্যাক্সিমাম আরও 3 বছরের জন্যই করতে পারো। মানে ফার্স্ট এক্সটেনশনটা তুমি ফাইল করলে তোমাকে 1 বছরের জন্য দিলে, তাহলে তোমার হাতে আরও রিমেনিং 2 বছর আছে, তুমি আবার ফাইল করলে। বাট ধরো ফার্স্ট এক্সটেনশনেই তোমাকে আরও 3 বছর দিয়ে দিল, তখন তুমি আর কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। মানে ম্যাক্সিমাম তুমি এইচ ভিসাতে 6 বছরই কিন্তু থাকতে পারবে, তার বেশি থাকতে পারবে না। এবং তুমি যদি 6 বছরের বেশি থাকতে চাও, তখন দ্যাট ইজ আগেন আ সেপারেট প্রসেস, তোমাকে আবার পার্ম ফাইল করতে হবে, জিসি ফাইল করতে হবে, সেসব আবার মানে টোটালি আর ডিফারেন্ট থিং, সেটা পরে আমরা আসবো। আচ্ছা, এবার ডকুমেন্টেশন নিয়ে বলি, যেগুলো আমার ক্ষেত্রে আমার লেগেছিল ভিসার জন্য। তো মেইন যেটা হচ্ছে এডুকেশন সার্টিফিকেট, মানে বিটেকের সার্টিফিকেট, তারপরে বিটেকের ট্রান্সক্রিপ্ট, মানে তোমার যে প্রত্যেক সেমিস্টারে যে তোমার মার্কশিট যেটাকে বলে, সেইটা লেগেছিল। তারপরে তোমার ট্যাক্সের রিটার্ন অ্যান্ড এভরিথিং, মানে সেই সবগুলো ট্যাক্সের রিটার্ন ফাইল করেছি কিনা, তারপরে তোমার এক্সপিরিয়েন্স লেটার, যে কত বছর আমি কোন রোলে ছিলাম, এবং এখন যে আমি অ্যাপ্লাই করেছি যে রোলের জন্য যাচ্ছি, সেই রোলের জন্য এখন আমি কারেন্টলি কী রোলে আছি কোম্পানিতে। তো এভরিথিং মানে ওই সবগুলো ওদের জমা দিতে হয়েছিল। এবং কি মানে গুড থিং ইজ, এগুলো কোম্পানি থেকেই তোমাকে বলে দেবে, কারণ এই ভিসাটা হচ্ছে স্পন্সরশিপ থ্রু অ্যান এমপ্লয়ার, রাইট? তো এমপ্লয়ারই তোমাকে বলে দেবে যে তোমাকে এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। আর সেই ডকুমেন্টসগুলো যখন তুমি সাবমিট করছো, তখন এমপ্লয়ারেরই একটা টিম থাকে, ইমিগ্রেশন টিম থাকে, যারা কি করে এগুলোকে ইভ্যালুয়েট করে, সব ডকুমেন্টসগুলো তুমি ঠিকঠাক ডকুমেন্ট দিয়েছো কিনা, কি কোথাও কোনো গ্যাপ আছে কিনা, বা কোনো অ্যাডিশনাল ডকুমেন্টস লাগবে কিনা, সেগুলো তোমাকে বলে দেয়। তো সেগুলোকে নিয়ে তুমি যখন জমা দিচ্ছ, প্লাস সেগুলোর অরিজিনাল কপি নিয়ে তোমাকে ইন্টারভিউতে যেতে হয়, এবং ইন্টারভিউ প্রসেসে তো বললামই আমি, তো ওরা ভেরিফাই করে তারপরে ওদের মানে ডিসিশন মতন ওরা অ্যাপ্রুভ কি ডিনাই করবে। তো দ্যাট ইজ প্রিটি মাচ অল অ্যাবাউট H1। আর H1 এর ডিপেন্ডেন্ট হচ্ছে H4, মানে গ্যারিটা যখন আমার সাথে এসেছিল তখন H4 এ এসেছিল। এবং H4 এর সবচাইতে বাজে সেটা হচ্ছে তুমি কিন্তু জব করতে পারবে না যখন ইউএসএতে আসবে। মানে H4 ইজ নট এলিজিবল টু ওয়ার্ক, বিকজ H1টা হচ্ছে স্পেশালিটি ভিসা, এবং H1-এ আসছে মানে তুমি এখানে কাউকে একটা রিপ্লেস করছো, তুমি একটা কোনো ভালো জব করছো, সেইটা ভেবেই ওরা H4-কে কিন্তু এমপ্লয়মেন্ট অথরাইজেশন দেয় না প্রথমে। মানে H4 এলে তুমি কিছুই করতে পারবে না। আমি লিটারালি কত বছর বাড়িতে বসে কাটাতে হয়েছিল। তো আর আরেকটা অ্যাডভান্টেজ H1-এ, সেটা হচ্ছে H1-এ তুমি যদি এখানে আসো, তুমি এখানে জব চেঞ্জ করতে পারবে। তুমি কিছু বছর থাকার পর তোমার মনে হলো যে না, আমি কোম্পানি চেঞ্জ করব, তুমি কিন্তু কোম্পানি চেঞ্জ করতে পারো। সেখানে একটা H ট্রান্সফারের অপশান আছে। তো যে কোম্পানি তোমাকে হায়ার করবে তারা একটা H ট্রান্সফার ফাইল করবে, তা প্লাস অ্যামেন্ডমেন্ট, এগুলো কিছু ফাইল করবে, পেপার ওয়ার্ক আছে, করে তুমি কিন্তু জব চেঞ্জ করতে পারো। এবং এই অ্যাডভান্টেজেসগুলো দিচ্ছে বলেই ওরা H4-এর অ্যাডভান্টেজটা ওরা সরিয়ে নেয়, যে ডিপেন্ডেন্ট হয়ে যারা আসবে তারা জব করতে পারবে না। দ্যাট ইজ মানে আই ডোন্ট নো, পড়াশোনা করতে পারবে, হ্যাঁ পড়াশোনা করতে পারবে, এডুকেশন সবকিছু করতে পারবে, কিন্তু তুমি ওখানে জব করতে পারবে, ইউএসএ তে আর্ন করতে পারবে না, রাইট? এবার এটা জানি না, মানে আমার পার্সোনালি এটা খুব একটা ভালো লাগে না। ডেফিনেটলি মানে আমি পড়াশোনা করেছি, আমার একটা কোয়ালিফিকেশন আছে, সেই সব করার পরে ইউএসএ তে এসে জাস্ট বসে থাকা, সেটা খুব ইজ নট ফেয়ার। এটা ডেফিনেটলি আমার অন্তত ঠিক মনে হয় না, আমার সাথে অনেকেই এই ব্যাপারটা নিয়ে এগ্রি করবে। আচ্ছা, নেক্সট আসি হচ্ছে L1 ভিসায়।
তো L1 ভিসা আর H1 এর মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে L1 হচ্ছে তোমার ইন্টার কোম্পানি ট্রান্সফার, মানে তুমি ধরো বেসিক্যালি তুমি সেম কোম্পানিতেই আছো বাট তোমার মানে এই অফিস থেকে তুমি অন্য অফিসে বসছো আর কি, এইটাই হচ্ছে জাস্ট L1। মানে H1 ভিসাতে তুমি জবটা চেঞ্জ করে অন্য কোম্পানি জয়েন করতে পারবে, এলে কিন্তু পারবে এলে না, তুমি সেটা পারবে না, এলে সেটা অ্যালাউ করবে না। তুমি যে কোম্পানি দিয়ে আসছো সেই কোম্পানিতেই তোমাকে থাকতে হবে অ্যান্ড ইউ নিড টু রিটার্ন ব্যাক উইথ দ্য সেম কোম্পানি, দ্যাট ইজ L1 আর ভিসা। একটা হলো যে এইচে যেটা বললাম আমরা যে এইচ ভিসাতে এসেছি, আমি ডিপেন্ডেন্ট হয়ে কোনো জব করতে পারতাম না, কিন্তু এল ভিসায় যে ডিপেন্ডেন্ট হয়ে আসছে স্পাউস জব করতে স্পাউস পারবে। জব করতে পারবে কেন জানি না এরকম নিয়ম, বাট এই নিয়মটা হচ্ছে এইরকমই। আর দু রকমের এল ভিসা আছে, একটা হচ্ছে L1A, একটা হচ্ছে L1B বলে। তো এটা হচ্ছে বেসিক্যালি ফর ম্যানেজার্স অ্যান্ড এক্সিকিউটিভ, যারা হয়তো কোনো প্রজেক্ট কিংবা কোনো পোর্টফোলিও কিংবা নতুন কোনো প্রজেক্ট পেয়েছে হয়তো কোম্পানি, সেইটা টেক ওভার করতে বা সেইটার জন্য আসছে, সেটাতে কাজ করবে। আর বিটাকে বলে হচ্ছে ব্ল্যাঙ্কেট, যেটা হচ্ছে তোমার স্পেশালিটি ইঞ্জিনিয়ার্স যারা হয়তো টিমে কাজ করবে টেক লিড হিসাবে কিংবা লিড করবে সেই প্রজেক্টটাকে, সেই রকম ধরনের রোলে যারা আসে তারা হচ্ছে L1B। প্রসেসটা হচ্ছে কোয়াইট সিমিলার টু H1, বাট এখানে লটারি ফটারি কোনো ব্যাপার নেই। এখানে মানে সিম্পলি তোমায় গিয়ে জাস্ট DS 160 ফিল আপ করতে হবে, ভিসা ফিস জমা করতে হবে এবং তোমার যে পেপার ওয়ার্ক মেনলি হচ্ছে তোমার এডুকেশন অ্যান্ড বাকি ট্যাক্স অ্যান্ড এভরিথিং যেগুলো আছে সেগুলো জমা করতে হবে, এবং লাস্ট স্টেপটা হচ্ছে ইন্টারভিউ। বাট L1 এর ইন্টারভিউ কিন্তু আরও স্ট্রিক্ট হয় কম্পেয়ার টু H, অনেক বেশি স্ট্রিক্ট হয় L1 এর ইন্টারভিউ, এবং L1 এর রিজেকশন রেটও কিন্তু অ্যাট টুডেজ ডেট আমি বলবো অনেক হাই। আমি যখন এসেছিলাম মানে 13 ইয়ার্স ব্যাক, তখন কিন্তু অতটা রিজেকশন রেট ছিল না, তখন ভালো মতনই হতো, কিন্তু অ্যাজ অফ টুডেজ ডেট L1B রিজেকশন রেট মানে তোমার মানে নিউ বলো কি এক্সটেনশনই বলো, কেউ হয়তো L1B তে এসে এক্সটেন্ড করাচ্ছে পরে, সেটার ক্ষেত্রেও রিজেকশন রেটটা কিন্তু অনেক বেশি হাই। বাট প্রসেস মানে অ্যাপ্লাই করার প্রসেস ইজ ভেরি সিম্পল, মানে কোনো তোমার এখানে লটারি ফটারি ওইসবের ঝামেলা নেই, প্লেন অ্যান্ড সিম্পল যেরকম বললাম আমি। হ্যাঁ, তো ওই জন্য এরা মানে রিজেকশন রেটটা L1 এ খুব বেশি, আর ইটস জাস্ট ইন্টার কোম্পানি ট্রান্সফার বলে L1 ভিসাটাকে। আর L1 ভিসাতে তোমার ব্ল্যাঙ্কেটে 5 ইয়ার্স থাকা যায়, আর L1A তে হচ্ছে টোটাল 10 ইয়ার হচ্ছে 7 ইয়ার্স। মানে তোমাকে একবারে তোমাকে 5 ইয়ার্স দেবে না, মানে তোমাকে ইনিশিয়ালি হয়তো 2 বছর দিল, তারপরে তোমাকে আবার এক্সটেনশন ফাইল করতে হবে 1 বছর কি 2 বছর করে, সেটা ওরা ডিসাইড করে মানে ক বছরের দেবে। বাট টোটাল 10 ইয়ার হচ্ছে 5 ইয়ার্স অ্যান্ড 7 ইয়ার্স ফর L1A। আচ্ছা, এবার বলে দে যে এল ভিসাতে কি কি ডকুমেন্টেশন লাগবে। আচ্ছা, তো এল ভিসাতে যেটা হচ্ছে মেইন যে ডকুমেন্ট যেটা লাগে সেটা হচ্ছে অফার লেটার। তো অফার লেটার মানে তোমার যখন তুমি নতুন জব জয়েন করছো, যে তোমাকে অফার লেটার দেয়, যেখানে তোমার ডেজিগনেশন লেখা থাকে, জয়নিং ডেট লেখা থাকে, তোমার স্যালারি লেখা থাকে, সব কিছু। তো সেই রকমই কিন্তু অফার লেটার যখন তুমি এল ভিসাতে আসছো, সেইটা কিন্তু একদম মাস্ট ডকুমেন্ট অফার লেটারটা কিন্তু তোমার। এবং সেই অফার লেটারটা তোমার ইন্টারভিউতেও ওরা চেক করে, প্লাস তুমি যখন ইউএসএতে ঢুকবে, যখন ইমিগ্রেশন হবে, সেখানেও কিন্তু তোমার সেই অফার লেটারটা ওরা চেক করে, যে তোমার স্টার্টিং ডেট কবে এবং তোমার স্যালারি কত, তুমি তোমার নিজেকে চালাতে পারবে কিনা, সেই সব ডিটেলস কিন্তু ওরা চেক করে, এবং দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট ইন L1 ভিসা। এবং এটার সাথে সাথে বাকি যে ডকুমেন্টেশনগুলো, যেরকম তোমার ট্যাক্সের ডকুমেন্ট, তারপরে তোমার সার্টিফিকেট এবং তোমার মার্কশিট, সেসবগুলো তো লাগবেই, মানে সেগুলো জেনারেল আর কি, সেগুলো সব ভিসাতেই যেরকম লাগে, এইচেও যেরকম লাগে, এখানেও কিন্তু সেরকম লাগবে। আরও একটা ভিসা ক্যাটাগরি আছে যেটাকে আর ভিসা বলে। তো আর ভিসাটা হচ্ছে রিলিজিয়াস ওয়ার্কার ভিসা। তো এই ভিসাতেও কিন্তু অনেকেই ইন্ডিয়া থেকে আসে, মানে আসতে আমরা দেখেওছি। এই ভিসাটা হচ্ছে মেইনলি ফর রিলিজিয়াস ওয়ার্কার, যারা হয়তো তোমার রিলিজিয়ান নিয়ে হায়ার স্টাডিজ করেছে, যেমন সংস্কৃত সংস্কৃত নিয়ে যারা পড়াশোনা করেছে, তারা এখানে এসে টেম্পলে কিন্তু পড়াতে পারে অ্যাজ আ টিচার, রিলিজিয়াস টিচার, রাইট। ইভেন যারা ধরো তোমার টেম্পলে পুজো করে, পুরোহিত, তো তারাও কিন্তু যখন এখানে আসে, এখানে ধরো কোনো টেম্পলের রিকোয়ারমেন্ট আছে, ধরো মানে পুরোহিতের একটা দরকার, একজন দরকার যে এসে পুজো করবে, তো রিকোয়ারমেন্ট আছে, তারাও কিন্তু ওই আর ভিসাটা ফাইল করে তাদের জন্য, এবং সেই আর ভিসাতেই ইন্ডিয়া থেকে আসে পুরোহিতরা। তো আর ভিসাটা হচ্ছে রিলিজিয়ান, মানে এনি কাইন্ড অফ রিলিজিয়ানেই হয়, যেটা হয়তো তোমার টেম্পল হতে পারে, মস্ক হতে পারে। তো এই ছিল ডিফারেন্ট ভিসা ক্যাটাগরিজ, যেগুলো তোমাদেরকে আজকে আমরা বললাম, সব ইনফরমেশন তোমাদেরকে দিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে অন্ধকার হয়ে গেল। দেখো, একটা জিনিস আমি অ্যাড করবো, এছাড়াও কিন্তু প্রচুর ভিসা ক্যাটাগরি আছে, অনেক ভিসা ক্যাটাগরি আছে, যেগুলো কিন্তু সেগুলো সম্বন্ধে আমাদের মানে অনেস্টলি অতটা আইডিয়া নেই, নলেজ নেই, যার জন্যই তোমাদেরকে বললাম না, কারণ আমরা কোনো ভুল ইনফরমেশন দিতে চাই না। যতটা আমরা জানি, যতটা আমরা এক্সপিরিয়েন্স করেছি, এবং সেই নলেজটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাট अगेन কোনো ভুল ইনফরমেশন দিতে চাই না।
তোমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে ডেফিনেটলি কমেন্টসে লিখে অবশ্যই জানিও। আমরা তোমাদেরকে সব কিছুর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদি কিছু না জানি তাহলে সেটাও সেটা জানিয়ে তোমাদেরকে দেবো। বলে দেবো। আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পারলে ব্লগটা সবার সাথে শেয়ার করো। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই। বাই বাই। অন্ধকার হয়ে গেছে কথা বলতে বলতে। Bye. Bye bye.